আহ আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের আরেকটি ক্লাস শুরু হচ্ছে। এই ক্লাসটি আমাদের আমাদের আ হ্যাঁ, এই ক্লাসটি আমাদের টেলিভিশন প্রেজেন্টিং নিয়ে, টেলিভিশন অ্যান্ড রেডিও প্রেজেন্টিং নিয়ে। তো এই ক্লাসটিতে সবাইকে আমি আমন্ত্রণ জানাচ্ছি আজকে। আ এই ক্লাসটি শুরু করার আগে আমি আমি আশা করছি আপনাদের সবার কাছে খাতা কলম আছে। হাতে কি খাতা কলম আছে সবার? সবার হাতে কি খাতা কলম আছে? একটু খাতা কলমটা হাতে নেন। একটু খাতা কলমটা হাতে নেন। আমরা প্রত্যেকটা ক্লাসেই কিছু টিকা পড়ছি, হ্যাঁ? কিছু টিকা আমরা রাখছি যেগুলো আমাদের পরীক্ষার জন্য জরুরি, যেগুলো আমরা পড়বো, জানবো। আ আজকেও কয়েকটা টিকা একটু আপনাদের লিখে দিই, সেটা খুব গুরুত্বপূর্ণ। কারণ আজকে আমরা ইন্টারভিউইং এর 2nd ক্লাসটা করব। একই সাথে ইন্টারভিউ এর সাথে টেলিভিশন টক শোর কি সম্পর্ক, টক শোর কি সংশ্লেষ, সেটা নিয়ে আমাদের আলোচনা হবে। তো সেই আলোচনা শুরু করার আগে আমি আপনাদের বলতে চাই সেটা হচ্ছে যে আমি ৪ টা টিকার কথা বলব। সেই টিকাটা আপনারা একটু পয়েন্টে করে লিখে রাখবেন। যেটা আপনারা ইন্টারনেট থেকে ইজিলি আপনারা জিনিসগুলো পড়তে পারবেন আরকি, হ্যাঁ? যদি আপনি বইও না পান, ইন্টারনেট থেকে অবশ্যই ছোটখাটো বিষয়গুলো আপনারা পড়ে নিতে পারবেন। তো নাম্বার 1 এর যে টিকা সেটা হচ্ছে 'দ্য টু নাইট শো'। এই শোটা সম্পর্কে আমি অলরেডি আপনাদের পেইজে একটু তথ্য দিয়েছি। 'দ্য টু নাইট শো' এটা হচ্ছে ইন্টারভিউইং হিস্ট্রিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা অনুষ্ঠান। যে অনুষ্ঠানটি অনেক আগে থেকে সম্প্রচার হয়। সেই ১৯৫৪ সাল থেকে এবং সে শোটা এখনো চলমান আছে। সে শোটা এখনো চলমান আছে। এটা এনবিসিতে সম্প্রচারিত হয় আরকি। তাহলে কি দাঁড়ালো? 'দ্য টু নাইট শো' এটা হচ্ছে ১ নাম্বার। ২ নাম্বারে আসি। ২ নাম্বার আপনি লিখবেন 'জিপ আর্ম'। জিপ আর্ম বলতে জে-আই-বি, যেতে জুট, হ্যাঁ? জুটের জে, জে-আই-বি, জিপ, এ-আর-এম, আর্ম। জিপ আর্ম কি জিনিস, জি এ জিপ আর্ম কি বিষয় সেটা আপনারা একটু জানার চেষ্টা করবেন। ইন্টারনেটে সার্চ দিলেও পাবেন, বিভিন্ন বইও পাবেন। আচ্ছা, আরেকটা লিখবেন টুডে, টুডে। এখন টুডে মানে আজ সেটা আমরা জানি। কিন্তু টুডে বলতে টেলিভিশন উপস্থাপনায় সাংবাদিকতায় কি বোঝায়, টুডে কি? এটার একটা বিষয় আছে, হ্যাঁ? এটা একটা শো, একটা টেলিভিশন শো। এটা আপনি ব্র্যাকেটে লেখেন টুডে টেলিভিশন শো। এই সম্পর্কে আপনারা একটু পড়বেন, জানবেন। আমি নিজেও আজকে আলোচনা করব সামান্য হলেও। আচ্ছা, আচ্ছা আরেকটা কি? আরেকটা হচ্ছে ৪ নাম্বারে লিখবেন মিট দ্য প্রেস। মিট দ্য প্রেস। ৪ নাম্বার আপনি লিখছেন মিট দ্য প্রেস। ওকে, এই ৪ টা হচ্ছে আজকের দেয়া টিকা আপনাদের জন্য। এগুলো ছোট করে আপনার পড়তে হবে। মিট দ্য প্রেস ও হচ্ছে টেলিভিশন শো, হ্যাঁ? টেলিভিশন শো। এটা আপনারা জেনে রাখবেন। ওকে। এখন আমি আসি মূল আলোচনায় আসি। আজকে আমরা যে আলোচনাটা এগিয়ে নিব, সেই আলোচনাটার সাথে একটা টেলিভিশন নেটওয়ার্কের নাম জড়িত। যে নেটওয়ার্কের নাম হচ্ছে এনবিসি। যে নেটওয়ার্কের নাম হচ্ছে এনবিসি। এনবিসির এলাবোরেশন হচ্ছে ন্যাশনাল ব্রডকাস্টিং কোম্পানি। ওকে? এনবিসি কে বলা হয় সারা বিশ্বের যে মানে ৩টা যে বড় টেলিভিশন নেটওয়ার্ক আছে, বিগ নেটওয়ার্ক আছে, তার মধ্যে একটা বলা হয় এই এনবিসি কে, হ্যাঁ? এই এনবিসি টেলিভিশন নেটওয়ার্কটি পিকক নেটওয়ার্ক নামেও পরিচিত। পিকক নেটওয়ার্ক। আপনারা যদি এনবিসি নামে ইন্টারনেটে সার্চ দেন, তাহলে দেখবেন একটা ময়ূরের আ ছবি সম্বলিত একটা লোগো চলে আসে। এটা যে কারণে এই নেটওয়ার্কটি পিকক নেটওয়ার্ক নামে পরিচিত। এনবিসি নেটওয়ার্কটি শুধুমাত্র শুধুমাত্র টেলিভিশনে নয়, এদের রেডিও আছে, নানা ধরনের আউটলেট আছে। সেজন্য এই নেটওয়ার্ককে বলা হয় যে আসলে এনবিসি নেটওয়ার্ক মানে এর মধ্যে অনেক কিছু যুক্ত আরকি, হ্যাঁ? এনবিসি নেটওয়ার্কে আপনার আ রেডিও ১ম চালু হয় ১৯২৬ সালে। আর এটা টেলিভিশন এনবিসি টেলিভিশন আমেরিকাতে প্রতিষ্ঠিত হয় নিউ ইয়র্কে। এটা হচ্ছে আপনার ১৯৩৯ সালে। তো এনবিসির শো গুলো নিয়ে আলোচনা করতে আসলেই শুরুতেই আপনাদের আমি একটু আলোচনা করি 'দ্য টু নাইট শো' বলে। আপনারা দেখেন আমরা কিন্তু আমাদের ক্লাসে আলোচনা করছি মূলত আমরা আলোচনা করছি যে টেলিভিশন অ্যান্ড রেডিও প্রোগ্রাম প্রেজেন্টিং। এই প্রোগ্রাম প্রেজেন্টিং বলতে নট অনলি নিউজ,
আমরা কিন্তু নিউজের বাইরেও নানা ধরনের প্রোগ্রাম নিয়ে আলোচনা করি। যেমন খেয়াল করে দেখেন, বর্তমানে সারা বিশ্বের অন্যতম টিআরপির দিক থেকে অর্থাৎ বেশি সংখ্যক মানুষ দেখে এমন যে শো, নট অনলি নিউজ শো, ইট ইজ এন্টারটেইনমেন্ট শো। এই শোটার নাম কি বলতে পারেন? এমন একটা শো আছে, ইন্ডিয়াতে হয়। পৃথিবীর প্রচুর সংখ্যক মানুষ দেখে, সবচেয়ে বেশি সংখ্যক মানুষ দেখে। ইন্ডিয়াতে একটা শো আছে। এই শোর নামটা কেউ বলতে পারেন? ইন্ডিয়াতে স সবচাইতে জনপ্রিয় একটা টেলিভিশন শোর কথা আমাকে বলতে পারেন? ধরেন রিপাবলিক টিভির অর্ণব গোস্বামী শো করেন। সেই শোটা তো নানাভাবে বিতর্কিত, হ্যাঁ? তিনি নানাভাবে তিনি নানাভাবে তিনি নানাভাবে তিনি আ বিতর্ক সৃষ্টি করেন, মানুষকে আক্রমণ করে কথা বলেন। অর্ণব গোস্বামী অনেক কিছুই করেন, হ্যাঁ? সেটা একদিক, সেটা অন্য বিষয়। কিন্তু আরেকটা শো আছে যেটা একটু হাসির শো, হ্যাঁ? যেটা একটু মজার শো। এই শোটা কি বলতে পারেন? দিস ইজ নট নিউজ শো। এই শো আপনারা কেউ দেখেন কেউ কখনো? আমি দেখি, খুব আমার হাসতে খুব ভালো লাগে, মজা লাগে। ভারতীয় টেলিভিশন নেটওয়ার্ক গুলোতে একটা শো হয় হাসি নিয়ে বা স্যাটায়ার নিয়ে বা ধরেন আ যাকে কমেডি নিয়ে, হ্যাঁ? এরকম কমেডি একটা শো হয় একটা টেলিভিশন নেটওয়ার্কে। সেটা নট অনলি ইন্ডিয়া, সারা ওয়ার্লড এর মধ্যে অন্যতম আপনার আমরা যাকে বলি টিআরপি বা সবচেয়ে বেশি সংখ্যক মানুষ দেখে এমন 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 একটা শো আছে। সে শোর নাম কি? স্যার, দ্য কপিল শর্মা শো নাকি স্যার? এক্সাক্টলি। ইন্ডিয়াতে এরকম লাফটার শো যেটা হয়, কমেডি শো হয়, স্যাটায়ার শো হয়। এটা তো ফুললি কমেডি অ্যান্ড স্যাটায়ার, তাই না? পুরোটাই হচ্ছে কমেডি এবং অনেক ক্ষেত্রে অন্যকে ব্যঙ্গ করে যে শোটা হয় এটা হচ্ছে স্যাটায়ার। তো এই শোটা কিন্তু দ্য কপিল শর্মা শো কিন্তু মনে রাখবেন, এটা কিন্তু মৌলিক কোনো শো নয়। এই শো কিন্তু শুরু হয়েছে ১৯৫৪ সালে। এইরকম এইরকম শো যে শোতে স্যাটায়ার হয়, কমেডি হয়, মানুষজন হাসে, আনন্দ করে, মজা করে, হ্যাঁ? এই শো কিন্তু শুরু হয়েছে ১৯৫৪ সালে। যেটা শোতে বলা হয়, যার নাম ছিল হচ্ছে দ্য টুনাইট শো। এনবিসিতে এটা শুরু হয়েছিল এবং এই শোটা হচ্ছে পৃথিবীর ওয়ান অফ দ্য লংগেস্ট রানিং টক শো। প্লিজ বি কেয়ারফুল অ্যান্ড বি সিনসিয়ার দ্যাট টক শো মানেই কিন্তু টেলিভিশনের রাজনৈতিক রাজনৈতিক ঘটনা প্রবাহ নয়। ওকে? টক শো মানেই কিন্তু টক শো মানেই কিন্তু পলিটিক্যাল হার্ডকোর শো নয়। ওকে? টক শো, it could be comedy talk show, it could be information talk show, it could be satire talk show, it could be editorial, হ্যাঁ? অনেক কিছুই হতে পারে। এটা 1 to 1 হতে পারে, হ্যাঁ? যাকে আমরা টু সাম বলি। তারপরে 1:3 হতে পারে, হ্যাঁ? আবার আপনার আরেকটা জিনিস খেয়াল করে দেখবেন, এটা বাংলাদেশে নেই। এটা আবার কলকাতায় আছে। কলকাতার বিভিন্ন টেলিভিশন চ্যানেলগুলোতে একেবারে বিতর্কের মতো করে পক্ষ-বিপক্ষ নিয়ে বিতর্কর মতো করে পক্ষ-বিপক্ষের মতো করে শো হয়। কলকাতার যে টেলিভিশন চ্যানেলগুলো এবিপি আনন্দ, তারপরে আজ তাক, এরকম যে সকল বাংলা টেলিভিশন চ্যানেলগুলো আছে, এই চ্যানেলগুলোতে ধরেন একটা বিষয় নিয়ে ২ পক্ষে ২ জন একেবারেই পক্ষে-বিপক্ষে নিয়ে বিতর্ক যেভাবে হয়, হ্যাঁ? আপনারা যেভাবে ডিবেট করেন, সেইভাবে কিন্তু টক শো কিন্তু পরিচালিত হয়। ওকে, এবার একটু আরেকটুতে আসেন। আমি এই আলোচনাটা একটু এনবিসির আলোচনা যেহেতু শুরু করেছি, এনবিসির আলোচনাটা একটু সামনে নিয়েই একটু এগোই। এনবিসিতে আরেকটা শো পরিচালিত হয়, সে শোটা এখনো চালু আছে, যার নাম টুডে। এই শোটি আবার শুরু হয়েছিল ১৯৫২ সালে। আমরা আ 1954 এ চালু দ্য টুনাইট শোতে যেভাবে বলছি যে এটা স্যাটায়ার শো, এটা এটা হাস্যরসাত্মক শো, হাসির শো। যেটার দুটো ক্লিপ হয়তো আপনারা অলরেডি দেখেছেন। আমি দুটো লিঙ্ক দিয়েছি আপনাদের পেইজে। একটা সেই পুরাতন ১৯৫৪ সালে প্রচারিত সেটার একটা শো। আর আরেকটা হচ্ছে সাম্প্রতিক সময়ে প্রিয়াঙ্কা চোপড়া জোনাস তার একটা শো। যদিও প্রিয়াঙ্কা চোপড়ার এই শোতে তিনি যেরকম আউটফিট পড়েছেন, ড্রেস পড়েছেন সেটা একটু অশ্লীল।
এটা যেহেতু আবার আমেরিকান স্ট্রাকচারে অনুষ্ঠানটি পরিচালিত হয়, যেহেতু আমেরিকান সেই সেই সংস্কৃতিতে হয়তো পোশাকটা ঠিকই আছে। কিন্তু আমাদের সংস্কৃতি অনুযায়ী পোশাকটা একটু একটু বেশি কিছু, কিছু ক্ষেত্রে অডও বটে আরকি। যাই হোক আমরা সেই আলোচনায় না যাই। তো আমরা আমরা কমেডি শো থেকে বেরোই। কমেডি শো থেকে আমরা আসছি হচ্ছে একটা নিউজ শোতে। যেটা হচ্ছে পৃথিবীর হিস্ট্রিতে সবচাইতে লংগেস্ট রানিং নিউজ শো যার নাম হচ্ছে টুডে। টুডে এটা 1952 তে সম্প্রচারিত হওয়া শুরু করে এবং এটা উইকডেতে ২ ঘন্টার জন্য একেবারেই পলিটিক্যাল সকালবেলা সকাল ৭টা থেকে ৯টা পর্যন্ত সময়ে একেবারেই পলিটিক্যাল বিষয় নিয়ে আলাপ হয়। এই অনুষ্ঠানটার নাম টুডে। এই অনুষ্ঠানটি পরিচিত মর্নিং টক শো নামে। এবং এই অনুষ্ঠানটি সম্প্রচারিত হতো কোথায়? এই অনুষ্ঠানটি সম্প্রচারিত হতো হচ্ছে এনবিসিতে। এনবিসির এনবিসির আরেকটা এনবিসির আরেকটা 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 আলোচনা একটু করতে হবে ছোট্ট করে। এ এনবিসির আরেকটা আ আ আ আরেকটা আ আরেকটা আলোচনা আরেক আ আরেকটা আলোচনা শুনতে হবে। সেটা হচ্ছে এনবিসিতে আরেকটা শো হয়। শোর নাম হচ্ছে মিট দ্য প্রেস। আপনারা জানেন মিট দ্য প্রেস মিট দ্য প্রেস মিট দ্য প্রেস মানে হচ্ছে প্রেসের প্রেসের সাথে প্রেসের সাথে প্রেসের সাথে যুক্ত হওয়া, প্রেসের সাথে যুক্ত হওয়া বা প্রেসের সাথে কথা বলা। এটা 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 আমরা যখন কোনো ব্যক্তি সাংবাদিকদের সাথে কথা বলেন, সেই কথাগুলো আলোচনার জন্য, সেই কথাগুলোকে শোনার জন্য আমরা মিট দ্য প্রেস প্রোগ্রামটা ব্যবহার করি এবং আ সেই প্রোগ্রামটার জন্য আয়োজন থাকে। সাংবাদিকরা আসেন, তারা কথা বলেন, হ্যাঁ? তো মিট দ্য প্রেস নামে একটা প্রোগ্রাম, যে প্রোগ্রামটি আরো পুরাতন। এটাও একেবারেই একেবারেই স অ্যা সনাতন বা একেবারেই কপি বুক টাইপের আ টক শো, ইন্টারভিউ টাইপ টক শো, যেটি শুরু হয়েছিল ১৯৪৭ সালের ৬ নভেম্বর, হ্যাঁ? এটা উইকলি প্রোগ্রাম ছিল যে প্রোগ্রামে পলিটিক্স, ইকোনমিক্স, আ তারপরে হচ্ছে ফরেন পলিসি, পাবলিক অ্যাফেয়ার্স, হ্যাঁ? এগুলো বিষয় নিয়ে ভীষণভাবে ভীষণভাবে আলোচনা হতো। তো যাই হোক এটা আমরা যখন টক শো অর্থাৎ টক শো এবং ইন্টারভিউ বেসড টক শোর কথা বলব তখন আপনাদেরকে এনবিসির এই আলোচনাটার রেফারেন্স টানতে হবে। দ্য টু নাইট শো, টুডে, মিট দ্য প্রেস এই শো গুলোর কথা একটু বলতে হবে। তারপরে আপনাদেরকে আনসার লিখতে হবে। আমি একটু এখন চলে আসি একটা আ স্ক্রিন শেয়ারে। ওকে। আপনারা কি আমার স্ক্রিনটা দেখতে পাচ্ছেন? স্যার স্টার্ট হচ্ছে স্যার মাত্র। আচ্ছা, আচ্ছা একটু দেখার চেষ্টা করেন। এখন কি দেখতে পাচ্ছেন? হ্যাঁ, স্যার দেখা যাচ্ছে। আচ্ছা, তারপরে এখানে তাহলে আমরা আমরা আমি আমি যে শোটি অন করেছি এটা বলছে হচ্ছে আপনার ইন্টারভিউ বেসড টিভি শো। আমরা ইন্টারভিউ যেহেতু নিয়ে আলোচনা করছি এবং ইন্টারভিউ এর সাথে যেহেতু টেলিভিশন শোর একটা বিশেষ সংযোগ আছে, সেটা নিয়েই আমাদের মূল আলোচনা। সেই আলোচনাটি এগিয়ে নেয়ার জন্য আ এই স্লাইডটা তৈরি করা। আশা করছি আপনাদের ভালো লাগবে। তো সেটা একটু সামনের দিকে এগোই। আপনারা দেখতে পাচ্ছেন এই ভদ্রলোককে একটু চেনা আপনাদের জরুরি। আপনারা হয়তো অলরেডি এনাকে চেনেন। এনার নাম হচ্ছে স্টিফেন স্যাকার। যাকে সাকুর নামেও অনেকে বলে। এটা বিবিসির একেবারেই পলিটিক্যাল একেবারেই প্রধান যে এডিটোরিয়াল শো, সেই শোটি তিনি পরিচালনা করেন। যাকে আমরা বলছি হার্ড টক। নামটাও হার্ড টক। আমরা আরেকটা ছবি দেখছি, এটা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখানে আছেন। আর আছেন ক্রিশ্চিয়ান আমানপুর। এটা ক্রিশ্চিয়ান আমানপুর শোতে, হ্যাঁ? এটা আমানপুর নামেই শোটা পরিচালিত হয়। সেই শোটার একটা ছবি। আরেকটা ছবি এটা সিবিএস এর একটা টক শোর সিবিএস এর একটা শোর ছবি এখানে দেখা যাচ্ছে। একপাশে দেখা যাচ্ছে
অ্যান্ডারসন কুপার তিনি সিএনএন এ চাকরি করেন, কিন্তু এই শোটি তিনি হোস্ট করেছিলেন সিবিএস এর জন্য। পাশে আরেকজন ভদ্রমহিলা আছেন। এটা নিয়ে একটা শো ছিল। আমরা একটু সামনের দিকে আসি। ওকে, এখন আসেন যে টাইপস অফ ইন্টারভিউ বেসড টিভি শোস, যে টিভি শো গুলো আমরা কথা বলছি, এই টিভি শো গুলো আসলে কি ধরনের হয়? আমরা জানি যে টেলিভিশনে টক শো মানেই তো ইন্টারভিউ বেসড শো, টক শো মানেই তো ইন্টারভিউ মূলত। তো এই যে ইন্টারভিউ মূলত এটা এটা কি বেসড হয়? কি ভিত্তিক হয়? তার একটা আলোচনা আছে যে বইটা থেকে আমি আপনাদের পড়াচ্ছি। এটা 264 পেজে রাইটিং ফর টেলিভিশন অ্যান্ড রেডিও অ্যান্ড নিউ মিডিয়া বই থেকে নেয়া। চ্যাপ্টারটা মনে হয় এটা ৭ না, এটা অন্য একটা চ্যাপ্টার হবে। আমি অনেকটা ভুল লিখেছি। চেক করতে হবে। যাই হোক, পেজটা ঠিক আছে। পেজ 22 টু 64 পেজ ঠিক আছে। তাহলে একটু আলোচনা করি। ওকে। তাহলে ১ নম্বরে আসেন। ১ নম্বরে কি বলা হচ্ছে? ১ নম্বরে বলা হচ্ছে যে ধরনের শো হয়, সেই শোকে বলা হয় এডিটোরিয়াল শো, যাকে আমরা কমেন্টারি বলি। এডিটোরিয়াল কমেন্টারি। প্রত্যেকটা টেলিভিশন চ্যানেলের বর্তমান সময়ের একটা ফ্ল্যাগশিপ এডিটোরিয়াল শো থাকে। যেমন খালেদ মহিউদ্দিনের আজকের বাংলাদেশ ছিল হচ্ছে এডিটোরিয়াল কমেন্টারি ফ্ল্যাগশিপ শো। ঠিক আছে? এমনি দেখবেন প্রত্যেকটা টেলিভিশন চ্যানেলে, যমুনা টিভিতে ছিল ২৪ ঘন্টা। ২৪ ঘন্টাও একটা এরকম এডিটোরিয়াল শো। ঠিক আছে? মানে প্রত্যেকটা টেলিভিশন চ্যানেলে একটা প্রধান একটা টক শো থাকে, হ্যাঁ? আপনি ৭১ টিভির দেখবেন, ৭১ টিভির বর্তমানে এডিটোরিয়াল শো হচ্ছে ৭১ জার্নাল। ঠিক আছে? যদি ৭১ টিভিতে আরো অন্য ধরনের অনুষ্ঠান হয়। দেখবেন প্রত্যেকটা টেলিভিশন চ্যানেলে একটা করে ফ্ল্যাগশিপ এডিটোরিয়াল শো থাকে, যেটা সেই টেলিভিশন চ্যানেলের প্রধান ব্যক্তি বা গুরুত্বপূর্ণ ব্যক্তি সেটা উপস্থাপনা করে থাকেন। ডিসকাশন, যেকোনো বিষয়ে ডিসকাশন হতে পারে। যেকোনো বিষয়ে। আবারও বলছি, মনে রাখা প্রয়োজন যে টেলিভিশনে আমরা যেহেতু পলিটিক্যাল টক শো দেখে বেশি অভ্যস্ত, আমাদের মনে রাখা প্রয়োজন যে টাইপস অফ ইন্টারভিউ বেসড যেসব শো হয়, এটা কিন্তু সব কিন্তু পলিটিক্যাল বেস নয়। আপনি যদি টিভিতে দেখেন আপনি অনেক কিছু পাবেন। আপনি অনেক কিছু পাবেন, যার মধ্যে অন্যতম থাকবে হচ্ছে ডিসকাশন। এই ডিসকাশন হতে পারে নারীর উপর সহিংসতা, এই ডিসকাশন হতে পারে অ্যাসিড সন্ত্রাস, এই ডিসকাশন হতে পারে আমাদের পরিবেশ, এই ডিসকাশন হতে পারে পরিবেশের উপর নেতিবাচক প্রভাব, এই ডিসকাশন হতে পারে রাজনীতি, এই ডিসকাশন হতে পারে সংস্কৃতি, যেকোনো বিষয়। এবং এই ডিসকাশন যেকোনো সময় হতে পারে। সেটা একটা ইন্টারভিউ বেসড শো। আর কি বলছি? কমেডি অ্যান্ড স্যাটায়ার। কমেডি অ্যান্ড স্যাটায়ার যে শো গুলা হয়, আপনি কপিল শর্মা শোর কথা বলতে পারেন, এবং আমরা যে আলোচনাটা করছি আজকে শুরুর দিকে আরকি, হ্যাঁ? দ্য টু নাইট শো। টু নাইট শো এখন মনে হয় মিস্টার ফ্যালন করেন, হ্যাঁ? টু নাইট শো উইথ জিমি ফ্যালন খুব সম্ভবত, হ্যাঁ? জিমি ফ্যালন আপনার প্রিয়াঙ্কা চোপড়ার সাথে যে ভদ্রলোক কথা বলছেন, অ্যাক্টর কমেডিয়ান জিমি ফ্যালন তিনি করেছেন। ঠিক আছে? তো এটা পুরোটা এরকমের শো। আপনারা এই শোটা আপনারা দেখেন, আপনারা এই শোর ক্ষেত্রে হতে পারে মিরাক্কেল হতে পারে, হ্যাঁ? বাংলাদেশের চ্যানেল এনটিভিতেও একটা এরকম শো হয়। তাই না? ওকে। আরেকটা ইন্টারেস্টিং শো আমরা পাই, সেটাকে বলা হয় ব্রেকফাস্ট শো। ওকে। ব্রেকফাস্ট শো কি? ব্রেকফাস্ট শো ইউরোপ আমেরিকাতে খুব জনপ্রিয়। ব্রেকফাস্ট শো ইউরোপ আমেরিকাতে খুব জনপ্রিয়, এবং আমরা ডেভিড ফ্রস্টের যে কথা বলি, যে ফ্রস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ইন্টারভিউ করেছিলেন। ডেভিড ফ্রস্ট বিশ্বে সাংবাদিকতা করে যে খ্যাতি অর্জন করেছিলেন, তার অন্যতম বড় একটা অবদান ছিল বিবিসিতে ব্রেকফাস্ট শোকে আ জনপ্রিয় করা। অর্থাৎ সকালবেলার শোতে। আপনারা যদি যমুনা টিভি দেখেন, সকালের বাংলাদেশ নামে একটা অনুষ্ঠান হয়। বিভিন্ন টেলিভিশন চ্যানেলে সম্ভবত মাছরাঙাতে রাঙা সকাল নামে অনুষ্ঠান হয়। ঠিক আছে? বিভিন্ন টেলিভিশন চ্যানেলে সকালবেলা যে আ টক বেস শো হয়, এর মধ্যে সংস্কৃতি আসে, এর মধ্যে মানুষের জীবনী আসে, এর মধ্যে রাজনীতি আসে, এর মধ্যে দর্শন আসে, নানা কিছু। এই সবকিছু যে আসে, এই সবকিছুর মধ্যে যে আলোচনাটা হয়, সেই শোকে আমরা বলছি ব্রেকফাস্ট শো। ব্রেকফাস্ট শো আমাদের এখানে গুরুত্বপূর্ণ না হলেও ইউরোপ আমেরিকাতে খুবই গুরুত্বপূর্ণ। খুবই গুরুত্বপূর্ণ। কারণ ইউরোপ আমেরিকাতে আ টেলিভিশন চ্যানেল বা টেলিভিশনটা হচ্ছে তাদের জীবনের একটা অন্যতম পার্ট। যদিও সেটা এখন পরিবর্তন ঘটেছে। গত ৯০ এর দশকেও বলা হতো এরকম, যে একটা চমৎকার কথা, যে আমেরিকাতে মানুষের বাড়িতে যত না বাথ টাব আছে, তার সাথে বেশি টেলিভিশন সেট আছে। এবং ইউরোপ আমেরিকাতে মানুষের টেলিভিশন সেট ২ জায়গায় থাকে। একটা হচ্ছে ড্রয়িং রুমে, আরেকটা থাকে হচ্ছে কিচেন রুমে। ইউরোপ আমেরিকাতে প্রত্যেকটা ফ্যামিলিতে আ কিচেনের সাথে অ্যাটাচড ডাইনিং স্পেস থাকে, হ্যাঁ?
যে কিচেনের সাথেই ছোট্ট একটা টেবিল। ওই টেবিলের কোনো একটা কোণায় অথবা ওই টেবিলের আ কিচেনেরই কোনো একটা কোণায় একটা টেলিভিশন সেট থাকে। তো এই যে ধরেন সকালবেলা আপনার ব্রেকফাস্ট তৈরি হচ্ছে, আপনি সকালবেলার জন্য অফিসে যাবেন বলে খাবার তৈরি করছেন। এই খাবার তৈরি করতে, করতে আপনি একটা শো শোনেন বা একটা শো আপনি দেখেন বা একটা শো চলতে থাকে আপনার বাসায়। সেটাই হচ্ছে ব্রেকফাস্ট শো এবং ব্রেকফাস্ট শো ইউরোপ, আমেরিকাতে খুবই জনপ্রিয়। আমি আবারও বলছি। কারণ ওই শোর মাধ্যমেই দিনটা কেমন যাবে, আবহাওয়া কেমন যাবে, হ্যাঁ? আজকের দিনে কি ঘটনা, কি ঘটতে যাচ্ছে, বিশ্ব রাজনীতির কি পরিস্থিতি, দেশীয় রাজনীতির কি পরিস্থিতি, হ্যাঁ? সবকিছু আসলে একজন দর্শক বা শ্রোতা জানতে পারে। তার নাস্তা খেতে, খেতে। এই ব্রেকফাস্ট শো বা বাংলাদেশেও দেখবেন এই যে বিভিন্ন রেডিওতে শো হয়, সকালবেলা যে শো গুলো হয় তারা কিন্তু এগুলো জানিয়ে দেয়, হ্যাঁ? যে আজকে বৃষ্টি হবে কিনা, আজকে রোদ কেমন থাকবে, কোথাও কোনো আন্দোলন সংগ্রাম আছে কিনা, কোথাও রাস্তা বন্ধ আছে কিনা, এগুলো দেখবেন রেডিওতে হয়। হুম? গুড মর্নিং কলকাতা, কলকাতাতে রেডিও মির্চিতে হয়। আপনারা দেখবেন। এই ব্রেকফাস্ট শো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ শো। ওকে। আরেকটা শোর কথা আমরা বলতে পারি। আ এটাও ইন্টারভিউ বেসড শো। এটাও টক বেসড শো। সেটা হচ্ছে প্রাইম টাইম মিডনাইট পলিটিক্যাল শো। এই শোটার ক্লাসিক উদাহরণ হচ্ছে বাংলাদেশের 'তৃতীয় মাত্রা'। 'তৃতীয় মাত্রা' আ বাংলাদেশের মানুষজন মধ্যরাতে টিভি দেখবেন, মধ্যরাতে পলিটিক্যাল আলোচনা শুনবেন। এই আলোচনাটার আ অভ্যাস করে তুলেছে আসলে 'তৃতীয় মাত্রা'। রাত ১২ টার সময় সংবাদপত্র নিয়ে আলোচনা হবে। রাত ১২ টার সময় বাংলাদেশের রাজনীতির কোনো বিষয় নিয়ে আলোচনা হবে। সেই অভ্যাসটা গড়ে তোলার মূল চর্চা করেছে হচ্ছে মূল চর্চা করেছে যে টেলিভিশন চ্যানেল তার নাম চ্যানেল আই। আ সেটা আজকের সংবাদপত্র যেটা এখনো হয় রাত ১২ টায় সেটা এবং সাথে কি? সাথে হচ্ছে পলিটিক্যাল টক শো যেটা হচ্ছে আপনার 'তৃতীয় মাত্রা'। তো এই শোটার পরে টাইম চেঞ্জ হয়েছে বিভিন্ন টেলিভিশন চ্যানেলে। 'তৃতীয় মাত্রা' হয়তো রাত ১২:৩০ টায় বা ১ টায় শুরু হয়। কিন্তু অন্যান্য চ্যানেল এই শো গুলো ১১ টায় করেছে, ১০ টায় করেছে, ১১ টাতেই বেশি করেছে। ওকে? ১১ টা কিন্তু বেশি হয়েছে। কারণ শোটার থিমই ছিল এরকম যে মানুষজন সকল কাজকর্ম শেষ করে রাতের বেলা ঘুমাতে যাওয়ার আগে একটা দেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে একটা আলোচনা শুনবেন। এটাই ছিল মূল প্ল্যান। এজন্য খেয়াল করে দেখবেন বাংলাদেশের পলিটিক্যাল শো যতগুলো হয়, এই শো গুলোর বেশিরভাগই টাইমিংটা হচ্ছে ১১টা ১২টা এই সময়টাতে বা ১১:৩০ এই সময়টা। এনিওয়ে এটাই ছিল মূলত ভাগ। আমি আরেকটি আলোচনা করতে চাই। সেটা হচ্ছে আপনার এডিটোরিয়াল বা কমেন্ট্রি শো নিয়ে। এটা নিয়ে একটু কথা বলা প্রয়োজন আছে। কারণ এডিটোরিয়াল এর কমেন্ট্রি শোর একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ উদাহরণ আছে। সেই উদাহরণটা হচ্ছে সেই উদাহরণটা হচ্ছে সিএনএন এ সিএনএন আপনারা জানেন কেবল নিউজ নেটওয়ার্ক, টেড টার্নারের যে চ্যানেলটা, এই চ্যানেলে একটা শো হয়। সেই শোটার নাম হচ্ছে জিপিএস। জিপিএস এই মানে এর বলা হয় এরকম যে ফরিদ FAREET ফরিদ জাকারিয়া জিপিএস। এটা হচ্ছে আ টেলিভিশন চ্যানেলগুলোর এডিটোরিয়াল যে শো গুলো হয় সেই শোর ক্লাসিক উদাহরণ। আপনারা যদি এই শোটা একটু যদি কখনো YouTube এ দেখেন তাহলে বুঝতে পারবেন। ফরিদ জাকারিয়া তিনি আ CNN এর এডিটোরিয়াল প্যানেলের একজন গুরুত্বপূর্ণ সাংবাদিক, সিনিয়র সাংবাদিক। তিনি যে শোটা করছেন শোটার নাম হচ্ছে জিপিএস। জিপিএস শব্দের অর্থ হচ্ছে গ্লোবাল পাবলিক স্কয়ার। জিপিএস গ্লোবাল পাবলিক স্কয়ার অর্থাৎ যেখানে সারা বিশ্বের ঘটনা প্রবাহ আলোচনা হয়, ওকে? পাবলিক স্কয়ার বলা হচ্ছে। সেই স্কয়ারে আলোচনা হয়। ফরিদ জাকারিয়া তিনি আলোচনা করেন, তিনি এনালাইসিস করেন এবং মাঝে মাঝে তার এই অনুষ্ঠানে বিভিন্ন ধরনের গেস্টও থাকেন। তার অনুষ্ঠানে গেস্ট হয়েছেন টনি ব্লেয়ার, তার অনুষ্ঠানে গেস্ট হয়েছেন হেনরি কিসিঞ্জার, তার অনুষ্ঠানে গেস্ট হয়েছেন কন্ডোলিজা রাইস, তার অনুষ্ঠানে গেস্ট ছিলেন বারাক ওবামা, তার অনুষ্ঠানে গেস্ট ছিলেন ডেভিড ক্যামেরন, তার অনুষ্ঠানে গেস্ট ছিলেন ইমরান খান, তার অনুষ্ঠানে গেস্ট ছিলেন বিল গেটস, যার অনুষ্ঠানে গেস্ট ছিলেন কুইন রানী অফ জর্ডান, তার অনুষ্ঠানে গেস্ট ছিলেন রতন টাটা, আমাদের যে টাটা গ্রুপের যিনি প্রতিষ্ঠাতা। তো যাই হোক, এই হচ্ছে এডিটোরিয়ালের একটা ক্লাসিক উদাহরণ। আমি আশা করি ফরিদ জাকারিয়ার এই শোটা একবার দেখবেন। দেখলে হয়তো বিষয়টা আপনাদের আরো ভালোভাবে জানাশোনা হবে। তো আজকের আলোচনাটা আমি এখানেই রাখতে চাই, এখানেই শেষ করতে চাই। আমি এখনকার পর্যায়ে আপনাদের কিছু প্রশ্ন শুনতে চাই। প্রশ্ন শুনে আগামী ক্লাসে ইন্টারভিউ এর
ক্লাসিক কিছু বিষয় আছে ইন্টারভিউ এর, আরো একেবারে স্বতঃসিদ্ধ কিছু বিষয় আছে। সেই বিষয়গুলো আলোচনা করার জন্য আগামী ক্লাসে একটু আপনাদের নিতে চাই। তার আগে ক্লাস শেষ করার আগে আপনাদের কাছ থেকে কিছু প্রশ্ন শুনতে চাই। এটা আজকের ক্লাস সংক্রান্ত হতে পারে, আবার হতে পারে আপনাদের ইউনিভার্সিটি বা আপনাদের যেকোনো ধরনের জিজ্ঞাসা সংক্রান্ত কিছু। ফ্লোর ওপেন আপনাদের জন্য। কারো কোনো প্রশ্ন, কারো কোনো জিজ্ঞাসা? স্যার, বাংলাদেশে বর্তমান সাংবাদিকতার ভবিষ্যৎ কি? যে দেখা যাচ্ছে যে যেমনটা হচ্ছে যেকোনো আর কি নিউজ করতে গেলে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট কে ভয় পেতে হয়। তারপরে এই যে সাংবাদিক মারার যে ঘটনাগুলা, যে একটা বালুর ওইখানেও সাংবাদিককে ধরে পেটানো হয়। তো সাংবাদিক এত কিছু করে তারপরে এখন সাংবাদিকটা কেমনে চলবে? বা সরকার যে সরকারি সবকিছুতে বাংলাদেশের সাংবাদিকদের একটা সীমাবদ্ধতা থেকেই যায়, যে কোন ব্যাপারে কথাই বলতে পারে না। যে কখন যে কোন ট্র্যাপে পড়ে যায় তার কোনো ঠিক নাই। এরপরে তো বিভিন্ন ধরনের মামলা আছে, এই যে কোনো কিছু আছে। এগুলা মেইনটেইন করে কিভাবে চলা যায় বাংলাদেশে সাংবাদিকতার ক্ষেত্রে? আতিকুল, আপনার প্রশ্নটা অনেক বড়। হ্যাঁ, বুঝতে পেরেছেন? এই প্রশ্নটা অনেক বড় এবং প্রশ্নের অনেক প্রেক্ষাপট রয়েছে। সাংবাদিকতার যেমন নানাবিধ সীমাবদ্ধতা রয়েছে, সাংবাদিকতার যেমন নানা রকমের ঝুঁকি রয়েছে, সাংবাদিকতার যখন নানা রকম ধরনের বাধা রয়েছে, এটা যেমন ঠিক। আবার সাংবাদিকতার একটা শক্তিও রয়েছে। বুঝতে পেরেছেন? মানুষ যেহেতু জানতে চায়, সেহেতু সাংবাদিকতার একটা ভেতরে একটা শক্তি আছে। তো এই শক্তি জয়ী হবে নাকি সীমাবদ্ধতা জয়ী হবে, তার মধ্যে সবসময় কনফ্লিক্ট চলতে থাকে। আমি আশা করছি আপনি যে প্রশ্নটা তুলেছেন, এই প্রশ্নটি আমাদের যেদিন ক্লাসটা শেষ হবে যেদিন, সেদিন আপনার এই ক্লাসটা আমি আরো বিস্তারিত সরাসরি আমরা ক্লাসে আমি একটু দেওয়ার চেষ্টা করব। আপনি যদি আমাকে শেষ দিন ক্লাসের যেদিন আমরা হয়তো একটু আনন্দ করে ক্লাস শেষ করব, সেদিন যদি আমাকে একটু জানান, আমি হয়তো আপনাকে আরো বিস্তারিতভাবে বিষয়টা জানাতে পারব। আজকের ক্লাস সংক্রান্ত কোনো প্রশ্ন, কোনো কিছু? আমাদের এই ক্লাসটা একটু নতুন। যা পড়বেন সবকিছুই নতুন, হ্যাঁ? যার কারণে অনেক কিছু আপনাদের মগজে ঢুকতে সমস্যা হতে পারে। আমার মগজে ঢুকতেও সমস্যা হয়। আপনাদের ক্লাসের জন্য আমাকেও অনেক কিছু পড়তে হয়। তারপরেও যতটা সহজ করে পড়া যায়, যতটা আনন্দ নিয়ে পড়া যায় আমি সেই চেষ্টা করছি। হয়তো এই প্রক্রিয়াটা কতটুকু সফল হচ্ছে আমি জানি না। তবে আমার চেষ্টা থাকছে। ঠিক আছে? তো সেই চেষ্টা আগামীতেও চলমান থাকবে। যখন আমরা সরাসরি ক্লাস করব তখন আমরা অনেক ভিডিও ক্লাসে দেখব। তখন আমরা অনেক আলাপ করব। সবকিছু মিলে আমাদের ক্লাসটা ভালোভাবে চলবে। তো তখনও আশা করছি আপনারা হয়তো এখন যেরকম ক্লাসে বিরক্ত হচ্ছেন, তখন বিরক্ত না হয়ে হয়তো একটু এনজয় করবেন এই আরকি। এই ক্লাসটা একটু কাঠখোট্টা আরকি, হ্যাঁ? এই আরকি। আর কারো কোনো প্রশ্ন? কারো কোনো জিজ্ঞাসা? কারো কোনো ধরনের কোয়েরি? আচ্ছা। তাহলে আমরা শেষ করি নাকি বলেন? তাহলে আমরা শেষ করি। যে ছোট পয়েন্ট গুলো দেয়া থাকলো আপনাদের জন্য, যে ছোট পয়েন্ট গুলো দেয়া থাকলো, অর্থাৎ টিকা আকারে দেয়া থাকলো, সেই পয়েন্ট গুলো একটু পড়বেন মনোযোগ দিয়ে। এগুলো খাতায় স্যার, এই এডিটোরিয়াল সম্পর্কে একটু জানার ছিল যে ওইখানে যে ইন্টারভিউতে দেখা যায় যে সবসময় আর কি দুই পাশের লোককে নেওয়া হয়, যে হুম। বিপরীত ধর্মী। এটা কি সবসময় এরকমই হয়, বা যে কোনো কিছু আর কি আলোচনাটা ঠিক কেমন হয়, বা আর কোনো নিয়ম নীতি আছে নাকি আলোচনার উপর, বা প্রশ্নগুলা কিসের উপর ভিত্তি করে করা হয়? না, প্রথমত হচ্ছে দেখেন, আমি বাংলাদেশের প্রেক্ষাপটে আপনাদের কথা বলি। বাংলাদেশে ইন্টারভিউ বেস যতগুলো শো হয়, এই শো গুলো সাধারণত হয় হচ্ছে আপনার একটা নির্দিষ্ট টপিককে নিয়ে, এবং সেই টপিকের আলোচনাটা যাতে জমজমাট হয়। ঠিক আছে? আলোচনাটা জমজমাট তো একপাক্ষিক হলে হয় না। আলোচনাটা যুক্তি, তর্ক, উপস্থাপনের বিষয় থাকলে ২ পক্ষ লাগে। বুঝতে পেরেছেন? তো যদি আলোচনাটা এভাবেই নির্ধারণ করা হয় যে একটা বিষয় নিয়ে আপনি আলোচনা করবেন। যেমন আপনি আল জাজিরার রিপোর্ট নিয়ে আলোচনা করবেন। এই রিপোর্টের তো পক্ষ বিপক্ষর অনেক বিষয় আছে, তাই না? এই রিপোর্টের আপনি পক্ষেও যেমন কথা বলতে পারেন, বিপক্ষেও কথা বলতে পারেন। তো আপনি কিছু মানুষকে পাবেন যারা এই রিপোর্টের পক্ষে কথা বলবে। আপনি শুধু যদি তাদেরকেই যদি নিয়ে আসেন, তাহলে আপনার শোটা একরকম হবে। আবার যদি দেখেন যে শুধু বিপক্ষের লোককে নিয়ে আসেন, তাহলে এই শোটার চরিত্র আরেক রকম হবে। কিন্তু আবার যদি আপনি ব্যালেন্স করতে চান, যেটা সাংবাদিকতার গুরুত্বপূর্ণ বিষয়, যে ব্যালেন্স করতে হয় উভয় পক্ষে, হ্যাঁ?
তো এই ব্যালেন্সের চেষ্টা যদি আপনি করেন তাহলে আপনাকে কিন্তু সেভাবেই কেস চুজ করতে হয় যাতে দুই পক্ষের মানুষকে আপনি দুই পক্ষের মানুষকে আপনি দুই পক্ষের মানুষকে আপনি আহ, এখানে অ্যাকোমোডেট করতে পারেন এবং দুইজনের মতামত শুনে একটা ফ্রুটফুল আলোচনাকে আপনি সমৃদ্ধ করতে পারেন। বুঝতে পেরেছেন? যেমন ধরেন ধরেন আমি আপনাদের ডিডব্লিউর কথা বলবো। খালেদ মহিউদ্দিন আমার শিক্ষক। আমরা একসাথে কিছু কাজ করেছি, আমরা একসাথে চাকরিও করেছি একটা জায়গায়। তো খালেদ মহিউদ্দিন স্যারের সাথে আমার কথা হয় এখনো। তো তিনি জার্মানিতে আছেন, ডিডব্লিউ তিনি কাজ করেন। ডিডব্লিউর সবশেষ যে শোটা হয়েছে আল জাজিরার প্রতিবেদন নিয়ে, যেখানে নাইমুল ইসলাম খান এবং তাসনিম খলিল দুইজন ছিলেন। আপনি যদি শোটা যদি দেখেন তাহলে দেখে বুঝতে পারবেন, আপনি যে প্রশ্নটা করলেন আমাকে আর কি, হ্যাঁ, যে কেন কেন দুই পক্ষের লোককে নেওয়া হয়, তাহলে আপনি বুঝতে পারবেন। জনগণ তো শুনতে চায় উভয় পক্ষের যুক্তি। আপনি কি একপাক্ষিক যুক্তি শুনতে রাজি আছেন? আমার মনে হয় না। স্যার স্যার আবার একটা কোশ্চেন আছে। হ্যাঁ, বলেন। স্যার কালকে আমি ওই শোটা দেখছি স্যার, কিন্তু স্যার ওই শোয়ে স্যার মানে দুইজনের মানে দুই পক্ষের স্যার লজিক দাঁড় করাচ্ছে ঠিক আছে, কিন্তু স্যার এটা কোনো আফটার ইফেক্ট পড়ে না। মানে ওটাতে এমন ভাবে ধরেন যে হচ্ছে মানে খালিদ মহিউদ্দিন উনি যেভাবে জিজ্ঞাসা করতেছেন, মানে ওখানে যে আরেকজন ছিলেন যিনি কি তাসনিম খলিল, মানে যেভাবে উনি লজিক গুলো দাঁড় করাচ্ছেন যে হ্যাঁ এটা আসলে ভুল ছিল, কিন্তু এটার আফটার ইফেক্ট কোনো কিছু থাকে না। ইফেক্টটা কার উপরে? আপনি কার কথা বলছেন? স্যার এই যে আল জাজিরা সম্পর্কে যে বলতেছিল যে ওর প্রতিবেদনে যে এই বিষয়গুলা মানে ভুল ছিল বা এটাতে আচ্ছা, আসলেই তো এটা সমস্যা ছিল, কিন্তু তাসনিম খলিল ওটা আবার স্বীকারও করতেছে না যে না এটা এরকম না, মানে উনি আবার ওই কথাটার উত্তর ঠিক মতো দিতে পারতেছেন না। কিন্তু এটা কি শুধু জানানোর জন্যই বা আলোচনা করার জন্যই, মানে পরবর্তী এটার কোনো প্রভাব থাকে না? আচ্ছা, আচ্ছা। না, আপনি আপনি শোনেন, এটা তো প্রোডাকশনটা হচ্ছে সম্পূর্ণই আল জাজিরার, হ্যাঁ? প্রোডাকশনটা হচ্ছে সম্পূর্ণ আল জাজিরার। তো এটার ভালো মন্দ বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার অধিকার আল জাজিরার, তাই না? এখানে তো তাসনিম জি স্যার। খলিল তিনি হয়তো কোনো কারণে সহযোগিতা করেছেন আল জাজিরাকে, কিন্তু আল জাজিরার তিনি তো এডিটোরিয়াল বোর্ডের কেউ নন। তো এটাতে কোনো কিছু পরিবর্তন করার সুযোগ যদি কেউ আল জাজিরাকে ইমেইলে জানায় বা আল জাজিরাকে অ্যাড্রেস করে জানায়, তখন আল জাজিরা চাইলে সেটা তাদের পলিসি অনুযায়ী তারা চেঞ্জ করলেও করতে পারে, রিজয়েন্ডার চাইলেও দিলেও দিতে পারে, না দিলে না দিতে পারে। এটা তাদের বিষয়। ঠিক আছে? কিন্তু তারপরেও যে একটা প্রতিবেদন যদি ভুল হয়, সেই ভুল নিয়ে আলোচনা চলছে, সেই ভুল নিয়ে আলোচনা হচ্ছে, এটা কিন্তু একটা বড় বিষয়। একটা প্রতিবেদন নিয়ে ভুল হচ্ছে, ভুল নিয়ে আলোচনা চলছে, এটাও কিন্তু একটা বড় বিষয়। কারণ এর উপরে সেই প্রতিষ্ঠানটির এবং সেই প্রতিবেদনটির গ্রহণযোগ্যতা নির্ভরশীল হয়, গ্রহণযোগ্যতা নির্ভর করে। বুঝতে পেরেছেন? তো জি সো স্যার। এটার হয়তো সরাসরি কোনো ইফেক্ট নাই, কিন্তু গণমাধ্যমের তো মূল বিষয় গ্রহণযোগ্যতা, তাই না? জি স্যার। গণমাধ্যমকে প্রথম কি হতে হয়? গণমাধ্যমে গ্রহণযোগ্য হতে হয়। মানে 'প্রথম আলো' আপনি কেন পড়েন? 'প্রথম আলো' আপনি প্রশ্ন করে দেখেন যে বাজারে আপনি ৳১০ খরচ করে পত্রিকা কিনবেন। আপনি 'প্রথম আলো' কেনেন, না হলে 'ডেইলি স্টার' কেনেন। অথবা মেক্সিমাম আপনি 'সমকাল' কেনেন। তাই না? এটা কেন কেনেন? কারণ হচ্ছে পত্রিকাটা আপনার কাছে গ্রহণযোগ্য। এখন এই গ্রহণযোগ্যতাটা 'প্রথম আলো' কিভাবে অর্জন করেছে সেটা তো গুরুত্বপূর্ণ বিষয়। তাই না? আপনি যদি 'প্রথম আলো' না কেনেন, না পড়েন, তাহলে কোথাও না কোথাও তার প্রভাবটা পড়বে। ওকে? জি স্যার, বুঝতে পারছি। আর কারো কোনো প্রশ্ন? তাহলে আমরা শেষ করি নাকি বলেন? আমরা শেষ করি, হ্যাঁ? আমরা শেষ করি। আপনারা ভালো থাকবেন। আমি আরো কিছু ক্লাসের ম্যাটেরিয়ালস, কিছু এলিমেন্টস আপনাদের পেইজে দেওয়ার চেষ্টা করব। সেগুলো হয়তো আপনারা পেয়ে যাবেন আস্তে, আস্তে। একটু ফলো করবেন, একটু পড়বেন, হ্যাঁ? আর আমি খুব আশাবাদী যে আগামী মাসের এই সময় নিশ্চয়ই আমরা ক্লাসে থাকব। আগামী মাসের এই সময় নিশ্চয়ই আমরা ক্লাসে থাকব, হ্যাঁ? হয়তো আপনাদের ১ম এ পুরাতন ক্লাস শুরু হবে, তারপরে হয়তো নতুন ক্লাস শুরু হবে। মানে যে কোর্সটা আপনাদের চলছিল সেটা হয়তো আগে শুরু হবে। শুরু হয়ে সেটা হয়তো শেষ হয়ে যাবে। তারপরে হয়তো অন্য ক্লাস শুরু হবে। তো সবাইকে ধন্যবাদ জানাই। চয়ন আছেন এখানে, আসাদুজ্জামান আছেন, টিপু আছেন, ফারজানা ফাহমিদা আছেন, সুরভি আছেন, রাফসানজানি খান আছেন, ডলি আছেন, রাফিয়া, ঋতু আছেন, রাইসা আছেন, গালিবা, আতিকুলকে দেখা যাচ্ছে। আতিকুল, আপনার প্রশ্নের উত্তর আপনি আরবার পাবেন না। আপনার ক্লাসে আমরা আলোচনা করব। নাসরিন নদীকে দেখা যাচ্ছে, মহিমা আক্তারকে দেখা যাচ্ছে। সো থ্যাংক ইউ সো মাচ। আপনারা একটা প্রতিকূল সময়ের মধ্যে ক্লাসে যুক্ত হয়েছেন। তো সবাইকে আমি ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাসটি শেষ করছি। ধন্যবাদ। থ্যাংক ইউ স্যার। আপনাকেও ধন্যবাদ স্যার। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আপনারা সবাই খুব ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। স্যার আপনিও ভালো থাকবেন। আপনারা থ্যাংক ইউ।